আওয়ামী লীগ যেরকম ভাবে অসহায় হয়ে পড়েছে বাংলাদেশে, আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে অসহায় রাজনৈতিক দল বিএনপি। আপনি জাস্ট আমার মুখের কথাটা কেড়ে নিয়ে গেলেন, বাট আমি আপনাকে আরেকটু এটার সাথে যোগ করি। সেটা হচ্ছে যে প্রথমত ভদ্রলোকের শরীর খারাপ, তার শরীরের দিকে নজর রাখা উচিত, এটা কনসার্নের বিষয়। বিএনপির যেই কয়জন রাজনীতিবিদ আছে, যেমন তিনি, নজরুল ইসলাম সাহেব, এদের সাথে মোটামুটি আপনি ইউ ক্যান কমিউনিকেট, আসলে কথা বলার মতো ওই লেভেলটা আছে। সংবেদনশীল এবং সজ্জন মানুষ হিসেবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সবাই জানি। বিএনপি নামে আমরা অনেক সমালোচনা করি, অনেক বলি আমার প্রতিপক্ষ, কিন্তু এই ভদ্রলোকের কথাটা শোনা যায় এবং ইউ ক্যান কমিউনিকেট উইথ হিম, নাম্বার ওয়ান। কিন্তু আমাকে ইতিহাসটা তো বলতেই হবে, তার বাবা কিন্তু ছিলেন মুসলিম লীগের একজন নেতা, এবং 71 সালের পরে দালাল আইনে যাদের বিচারের ডাক এসেছিল, তার বাবা মির্জা রুহুল আমিন ওরফে চোথা মিয়া, দিনাজপুরে, তাকে কিন্তু ট্রায়ালের জন্য ডাক দেওয়া হয়েছিল। ভালো, এটা খুব ভালো যে বাবার এত কিছুর পরেও বাবার স্ট্যান্ডটাকে সে হয়তোবা কখনো মেনে নেয়নি, মুক্তিযুদ্ধের পক্ষেই বলছে, এবং খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কথা। কিন্তু আর যে কথাটা আপনাকে আমাকে বলতে হবে, এই যে কন্ট্রাডিকশন দাদা, এই যে কন্ট্রাডিকশন, একটা লোক মুক্তিযুদ্ধের আজকে যে কথাটা বলছে যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, একটা গোষ্ঠী বলছে 2024 ভালো ছিল, 2021 1971 ছিল না, কিন্তু এরাই কিন্তু এই রাজাকারদেরকে নিয়ে দীর্ঘ সময় রাজনীতি করেছে, জামাত শিবিরকে নিয়ে। আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা যদি এই রাজাকারদের সাথে আন্দোলন না করত, তাহলে তো এই রাজাকাররা অল দ্য টাইম একা থাকতো এবং এরা নিশ্চিহ্ন হয়ে যেত, তাই না? ফলে বিএনপির একটা দায় আছে। এখন আমি সবসময় বলবো, বেটার লেট দ্যান নেভার। যদি সত্যি সত্যি বিএনপি এটা অনুধাবন করতে পারে যে যা আছে কপালে, দরকার হলে ক্ষমতাতেই যাব না, কিন্তু জামাতের সাথে আর না, এবং আওয়ামী লীগও যদি খুব স্ট্রিক্টলি মেজার নেয়, এবং ডেফিনেটলি আওয়ামী লীগ বরাবরই এই রাজাকার আলবদরদের বিরুদ্ধে, একবার 1996 সালে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলাম, এরাও আমাদের পিছে পিছে জামাত শিবিরের লোকেরা আমাদের সাথে আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু আমরা কখনো এদেরকে সাথে নেইনি, বরঞ্চ আমরা আলাদাভাবে সরকার গঠন করেছি। আমাদের তখন 3টা সিট দরকার ছিল, তখন আমরা জামাতের কোনো সিট নেইনি। আমরা তখন আসম আব্দুর রব, আনোয়ার হোসেন মঞ্জু এবং স্বতন্ত্র জাতীয় পার্টির সাথে আমরা কোয়ালিশন করেছিলাম। এখন আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছিল যে জামাত শিবিরকে কিন্তু এরা রাজনীতি করেছে। আজকে আপনি যেই কথাটা বলেছেন যে আজকে একটা ভঙ্গুর অবস্থাতে তারা পৌঁছেছে, কেন পৌঁছেছে? কারণ জামাত এদেরকে ক্যাপচার করে ফেলেছে। বারবার আমরা এই কথাটা বলেছি, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি ব্যক্তিগতভাবে জানি যে বিএনপির যে ছাত্র সংগঠন আছে, ছাত্র দলের একটা বড় অংশ শিবিরকে দুই চোখে দেখতে পারে না, দে ক্যানট স্ট্যান্ড দেম। আমি এমনও জানি যে আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে ওদেরকে জিজ্ঞেস করি যে তোমরা, মানে আমাদের কিছু পরিচিত ছেলেপেলে আছে যারা আমাদের মানে একদম ছোট ভাইয়ের মতো, জিজ্ঞেস করি যে তো তোমরা শিবিরদের বিরুদ্ধে কথা বলছো, তো তোমাদের নেতারা তো শিবির জামাতকে নিয়ে রাজনীতি করে। তখন তারা দুঃখ প্রকাশ করে যে দাদা, এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না বৃহৎ পলিটিক্সে বা বড় জায়গাতে। এন্ড অফ দ্য ডেতে বাংলাদেশে আপনি জামাত শিবির এদেরকে যদি নির্মূল করতে না পারেন, আই এম টেলিং ইউ দ্য ওয়ার্ড নির্মূল, নট আমি বলছি যে নির্মূল করতে হবে। নির্মূল কি মেরে ফেলতে হবে? নো। খুন করতে হবে? নো। আপনাকে এই আইডিওলজিকে নির্মূল করতে হবে। নাজি পার্টির আপনার যারা জামাতের ভাবনাটাকে শেষ করতে হবে, জামাতের ভাবনাটাকে নির্মূল করে দিতে হবে। বোঝাতে হবে যে মওদুদির যেই ইসলাম, মওদুদির যেই ভাষ্য, এটা মূল ইসলামের সাথে কমপ্লিটলি সাংঘর্ষিক। এবং সেই কারণেই আমাদের যে চরমনাই হুজুর আছে, তারপর হেফাজত ইসলাম আছে, তারা কিন্তু এদেরকে একদম নিতে পারে না। ফলে এই যে ভারত বিদ্বেষ, এই ভারত বিদ্বেষের একটা বড় অংশ এই ছড়িয়েছে জামাত শিবির। এবং দেখুন, পাকিস্তানে এসে তারা এখন ইফতার দিচ্ছে, ইফতার দেওয়াতে কি হচ্ছে? ওরে বাবা, ওরা বাংলাদেশের দুঃখী সাধারণ মানুষদেরকে ইফতার দিচ্ছে, তারা এত ভালো। এই যে পাকিস্তানিদের মনে, পাকিস্তানিদের ব্যাপারে আপনার একটু ভালোবাসা জন্মালো, ওদের কিন্তু পুঁজিটা এতটুকুই। এইভাবে দিনের পর দিন এরকম করবে, রিক্সাওয়ালাদেরকে টাকা দিবে, বাংলাদেশে এসে ব্লগ বানাবে, ওদের গায়ক গায়িকারা এখানে আসবে, কালচারাল এক্সচেঞ্জ হবে, দেখবেন ওদের টিভি সিরিয়াল বাংলাদেশে শুট করবে, ওদের মুভি বাংলাদেশে আসবে, তারপরে ওদের নাটক সিনেমা। মানে সোজা কথা হচ্ছে যে পাকিস্তানকে একটা স্বাভাবিকরণ প্রক্রিয়াতে
ওই আগের মতো পূর্ব পাকিস্তানের মতো একটা ফেডারেশন টাইপের একটা তৈরি করা, এটাই হচ্ছে টার্গেট। এবং আইএসআই এর ঘাঁটি এখানে আছে, আমি আপনাকে বলেছি। আমি আপনাকে এও বলেছি যে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ আহমেদ, মনে হয় তার নাম, মারুফ আহমেদ মারুফ, এই লোকটি তৎপরতা দেখার মতো পাকিস্তানকে এখানে সহজীকরণ করবার জন্য, যে আইএসআই এর এই গ্রুপকে নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরছে। এবং এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ভারত বিদ্বেষকে অ্যাড্রেস করতে হবে। অনেকে ধরেন, আমি ধরেন এই টিভিতে কথা বলছি, কেমন আপনি দেখবেন যে এখানে কমেন্ট সেকশনে বেশিরভাগ গালিগালাজ হচ্ছে যে আমি ভারতের দালাল, রয়ের দালাল, ভারত প্রেমী। আমি তো খুবই গর্ব করে বলি, খুবই গর্ব করে বলি যে ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য যা করেছে আমি সেই কারণে ভারতের কাছে আজীবন কৃতজ্ঞ। কিন্তু ভারত একটা আলাদা দেশ হিসেবে ভারতের সাথে আমি 1 to 1 কথা বলতে পারি। ভারতকে আমার কোনো কিছু পছন্দ না হলে বলতে পারি যে আমি এই ডিলে যাচ্ছি না, কিন্তু এতে করে কি ভারত আমার শত্রু হয়ে গেল? নো। কিন্তু ভারতের প্রতি এই যে কৃতজ্ঞতা, মুক্তিযুদ্ধে তাদের অবদান, সেটাকে আমি অ্যাড্রেস করতে পারবো না কেন? সেটা আমাকে বলতে হলে আপনাকে কেন লুকিয়ে বলতে হবে? কেন বলতে হবে যে না না ভারতের ক্রিকেট দলকে সমর্থন করতে হলে আমাকে কেন লুকিয়ে করতে হবে? যদিও আমি ভারতের ক্রিকেট দলের সমর্থক নই, কিন্তু সেটা আলাদা আলাদা আলোচনা। আলাপটা যে জায়গাতে সেটা হচ্ছে যে আপনাকে ব্রেভলি এটা বলতে হবে, ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে। একদমই একদমই। এবং খুব একটা প্রবাদ আছে না, যে জাতি নিজের ইতিহাসকে ভুলে যায়, এবং সত্যি কথা বলতে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে ভারত সবসময় জড়িয়ে থাকবে, আগামী দিনেও জড়িয়ে থাকবে। এবং এই ইতিহাস যদি ভুলে যাওয়ার চেষ্টা হয় তাহলে সেই জাতির কিন্তু আর কিছু বেঁচে থাকবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ যেরকমভাবে অসহায় হয়ে পড়েছে বাংলাদেশে, আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে অসহায় রাজনৈতিক দল বিএনপি। আপনি জাস্ট আমার মুখের কথাটা কেড়ে নিয়ে গেলেন, বাট আমি আপনাকে আরেকটু এটার সাথে যোগ করি। সেটা হচ্ছে যে প্রথমত ভদ্রলোকের শরীর খারাপ, তার শরীরের দিকে নজর রাখা উচিত, এটা কনসার্নের বিষয়। বিএনপির যেই কয়জন রাজনীতিবিদ আছে, যেমন তিনি, নজরুল ইসলাম সাহেব, এদের সাথে মোটামুটি আপনি ইউ ক্যান কমিউনিকেট, আসলে কথা বলার মতো ওই লেভেলটা আছে, সংবেদনশীল এবং সজ্জন মানুষ হিসেবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা সবাই জানি। বিএনপি নামে আমরা অনেক সমালোচনা করি, অনেক বলি আমার প্রতিপক্ষ, কিন্তু এই ভদ্রলোকের কথাটা শোনা যায় এবং ইউ ক্যান কমিউনিকেট উইথ হিম, নাম্বার 1। কিন্তু আমাকে ইতিহাসটা তো বলতেই হবে, তার বাবা কিন্তু ছিলেন মুসলিম লীগের একজন নেতা, এবং 71 সালের পরে দালাল আইনে যাদের বিচারের ডাক এসেছিল, তার বাবা মির্জা রুহুল আমিন ওরফে চোথা মিয়া, দিনাজপুরে, তাকে কিন্তু ট্রায়ালের জন্য ডাক দেওয়া হয়েছিল। ভালো, এটা খুব ভালো যে বাবার এত কিছুর পরেও বাবার স্ট্যান্ডটাকে সে হয়তোবা কখনো মেনে নেয়নি, মুক্তিযুদ্ধের পক্ষেই বলছে, এবং খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কথা। কিন্তু আর যে কথাটা আপনাকে আমাকে বলতে হবে, এই যে কন্ট্রাডিকশন দাদা, এই যে কন্ট্রাডিকশন, একটা লোক মুক্তিযুদ্ধের আজকে যে কথাটা বলছে যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, একটা গোষ্ঠী বলছে 2024 ভালো ছিল, 2021 1971 ছিল না, কিন্তু এরাই কিন্তু এই রাজাকারদেরকে নিয়ে দীর্ঘ সময় রাজনীতি করেছে, জামাত শিবিরকে নিয়ে।